জুলাই সনদ যদি হ্যাঁ পাস হয়, তাহলে সরকার গঠন সঙ্গে সঙ্গে হবে কি হবে না, এই নিয়ে একটা সংশয় বা প্রশ্ন কিন্তু আছে। ইউনূসের একমাত্র লক্ষ্য জুলাই সনদকে পাস করানো। এবং আমি যেটা দেখলাম, একটা অ্যানালিসিস চলছে, আমি আরেকটু তথ্য নিয়ে আরেকটু স্পষ্টভাবে বলতে পারি। জুলাই সনদ পাস হওয়ার অর্থ হচ্ছে সম্ভবত 9 থেকে 10 মাস এই সরকারের কোনো পরিবর্তন হচ্ছে না। জামায়াত বা অন্য কোনো শক্তিকে রুখতে চান, সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগকে একত্রে আসতেই হবে, যেমন তারা অতীতে এসেছে। এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগ যে প্রেস কনফারেন্স যেগুলো সমালোচিত হচ্ছে, তাতে কোথাও বিএনপি নেতৃত্বের কোনো সমালোচনা কেউ করেন, এমনকি শেখ হাসিনাও করছেন না। তিনি গোটা টার্গেটটা করেছেন ইউনূসকে। ইউনূস একটা অবৈধ সরকার, এটাই বারবার তিনি বলছেন। এবং এইটাতে কিন্তু বিএনপির কোনো আপত্তি কিছু নেই। এটা আপত্তি থাকতে পারে জামায়াত এবং এনসিপি, যারা ইউনূসকে নিয়ে এসছেন, পশ্চিমা শক্তি যেগুলো চাইছেন সেই আলোকেই নির্বাচনটা হবে। এবং সেই নির্বাচনে কিন্তু আমার খুব সন্দেহ আছে যে বিএনপি কতটা জায়গা পাবে। আমার নিজের ধারণা, যেটা দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু চান এই যারা আন্দোলন করেছেন তারাই যাতে ক্ষমতায় আসে। শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন, একাধারে ইন্টারভিউ দিচ্ছেন, এখনো তার আমরা জানি সবশেষ তিনি জিনিউস 24 ইন্টারভিউ দিয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়ে কোনো কনফার্মেশন নাই, কিন্তু দেখছি যে নানান জায়গায় আলাপ উঠছে তিনি কি দেশে ফেরা কনফার্ম করেছেন এরকম কিছু। এবং সেটা কি বিএনপির সঙ্গে কোনো আলাপচারিতা চলছে, যে বিএনপির সঙ্গে তাদের কোনো একটা মিউচুয়াল হয়েছে, যে জামাতের সঙ্গে কোনোভাবেই না, বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সেরকম কিছু। এবং শেখ হাসিনা সবশেষ যে ইন্টারভিউ পদক্ষেপ সেগুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। নমস্কার। সত্যি সত্যি অনেক রাত হয়েছে এটা ঘটনা। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপি এবং জামায়াত উভয় পক্ষই আওয়ামী লীগের যে ভোটার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, এবং দুজনকেই তারা প্রলোভিত করার চেষ্টা করছেন যে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের স্বার্থ দেখবেন। ফলে আওয়ামী লীগ যেটা ফ্যাক্টর, এটা কিন্তু বিএনপি জামায়াত দুজনেই কিন্তু মেনে নিয়েছেন। দ্বিতীয়ত, সম্প্রতি যে সাদ্দাম বলে যে যুবক, তার যে মৃত তার পরিবার তার সঙ্গে দেখা করতে গেছিল, বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং সেই বিষয়টা আলোড়িত করেছে। এই প্রথম আমি দেখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছাত্রলীগ যেটা নিষিদ্ধ সেটা আলোচিত নাম। ফলে এইটা এই সুবিধাটা ইউনূস সরকারই করে দিয়েছে। এবং আপনি যেটা বলছেন যে ভবিষ্যতে, আমি ধরেই যদি নিই, আমি যেটা জানি না এখনো পর্যন্ত, আমি শুনেছি অসমর্থিত সূত্রে যে ব্যালট পেপার যেটা ছাপানো হয়েছে, সেই ব্যালট পেপারটায় প্রথমার্ধে আছে যে জুলাই সনদের সমর্থনের পক্ষে হ্যাঁ বা না, এবং তার দ্বিতীয়ার্ধে আছে, একই ব্যালটের দ্বিতীয়ার্ধে আছে বিভিন্ন প্রার্থীদের প্রতীক এবং তাদের ভোট দেওয়া। ফলে জুলাই সনদে যারা ভোট দিতে আসবেন, যদি ওই ব্যালটটা সত্যি হয়ে থাকে, তাহলে তাদেরকে ওই নির্বাচনে তাদেরকে ওই ভোটটাও দিতে হবে আর। কিন্তু অতীতে আমরা জানি বাংলাদেশের ইতিহাস, সেটা হচ্ছে যে রেফারেন্ডাম যখনই হয়েছে, রেফারেন্ডামটা ম্যানিপুলেটেড হয়েছে। এবং তার মধ্যে একটি রেফারেন্ডাম আমি জানি, এরশাদ যখন রেফারেন্ডাম করেন তিনিও ভোট পেয়েছিলেন 90% উপরে। সেটা টাইম ম্যাগাজিন বলেছিল যে আসলে 20% মানুষ ভোট দিয়েছে, ফলে এই ভোটটা ভুয়া ভোট। এবারেও ইউনূসের একমাত্র লক্ষ্য জুলাই সনদকে পাস করানো। এবং আমি যেটা দেখলাম, একটা অ্যানালিসিস চলছে, আমি আরেকটু তথ্য নিয়ে আরেকটু স্পষ্টভাবে বলতে পারি। জুলাই সনদ পাস হওয়ার অর্থ হচ্ছে সম্ভবত 9 থেকে 10 মাস এই সরকারের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং 9 থেকে 10 মাস, যে কারণে আপনাদের শফিউল আলম প্রেস সচিব বলেছেন মার্চ মাসে তিনি জাপান সফর করবেন। ইউনূস সরকারকে দেখে কখনো মনে হয়েছে যে তারা বিদায়ী সরকার? ইউনূস সরকারকে দেখে কখনো মনে হয়েছে যে তারা কেয়ারটেকার সরকার? ইউনূস সরকার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছেন সমস্ত বিষয়ে, প্রতিরক্ষা থেকে শুরু করে যাবতীয় বিষয়। ফলে জুলাই সনদ যদি হ্যাঁ পাস হয়, তাহলে সরকার গঠন সঙ্গে সঙ্গে হবে কি হবে না,
এই নিয়ে একটা সংশয় বা প্রশ্ন কিন্তু আছে। আমি আরেকটু ডিটেল মানে পরে বলতে পারবো হয়তো, যে আরেকটু বিশ্লেষণ করে আমি যেটা জুলাই সনদের যে সমস্ত সাংবিধানিক ধারার কথা বলা আছে সেই ধারা অনুসারে কিন্তু ধরুন 5ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল, ধরা যাক বিএনপি বা জামায়াত কেউই জয়ী হলো, অসাংবিধানিক ওটা। তারা কিন্তু সেই দিন সংসদে তারা প্রতিষ্ঠিত হবেন কি হবেন না এই বিষয়ে কিন্তু সংশয় থেকে গেছে। এই বিষয়টা অবশ্যই অসাংবিধানিক একটা ব্যাপার। এখন মানে বাংলাদেশ একটা অসম্ভব একটা মানে ক্রসরোডের মধ্যে, যেটা ইংরেজিতে বললে বলা হয়, সেই ধরনের জায়গায় আছে। গভর্নমেন্ট কিন্তু অসাধু। দাদা, আমি শেখ হাসিনা ইস্যুতে জানতে চাচ্ছি কোনো নতুন কোনো আপডেট আছে কিনা, বা তাকে কেন্দ্রিক নির্বাচনী কোনো নির্বাচন না, তাকে কেন্দ্রিক রাজনৈতিক কোনো তিনি ঠিকই কথা, তিনি সর্বশেষ যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা অডিও মারফত দিয়েছিলেন। তাতে বহু আওয়ামী লীগের নেতা কর্মী যারা বিদেশে আছেন তারা অনেকে কেউ কেউ প্রশ্ন করছিলেন তিনি কেন শারীরিকভাবে উপস্থিত হলেন না। ফলে আমি খুব তীক্ষ্ণভাবে তার সমালোচনা করেছিলাম, বলেছেন তাকে শারীরিকভাবে আসা উচিত নয়, তার নিরাপত্তা জনিত একটা সংকট দেখা দিতে পারে। কিন্তু নির্বাচনের আগে কোনো এক সময় আমার ধারণা তিনি ভিডিও মারফত উপস্থিত হতে পারেন, যাতে অনেকেই তাকে দেখতে পাবেন। এখন সেটা কিভাবে হবে, তিনি শারীরিকভাবে উপস্থিত হবেন না, এটা আমি আগেবারও বলিনি, সবাই ইন্টারপ্রেট করেছিলেন, আমি এখনো বলছি, সেটাও বলছি না আমি। তিনি সেটা রেকর্ডেড ভিডিও মেসেজ দেবেন কিনা সেটাও আমি বলছি না, সেটাও আমি জানি না। এবং তিনি লাইভ ভিডিও করবেন কিনা সেটাও আমি জানি। কিন্তু আমি এটা জানি যে তিনি অত্যন্ত আগ্রহ বোধ করছেন যে কোনো কোনো ভাবে, যেহেতু বাংলাদেশের বহু মানুষ চাইছেন তাকে একবার দেখার জন্য, এই দেখার আগ্রহটা প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রতি মানুষের কিন্তু আগ্রহ এখনো কিন্তু বিদ্যমান। এইটাই আমার কাছে সব থেকে বড় মনে হয় আওয়ামী লীগের যদি বলেন তাহলে সেটাই হচ্ছে রাজনৈতিক সাফল্য। দাদা, বাংলাদেশের ভিতরে একটা আলোচনা সূত্রগুলো আমি আপনাকে বলি। যেমন রিসেন্টলি তারেক রহমান নির্বাচনী সভাগুলো করছেন, সেই নির্বাচনী সভায় তারা ফেসিবাদ উত্তর বাংলাদেশে এসছেন, ফেসিবাদ বিদায় হয়েছে বলছেন, কখনো কখনো যে ভোট দিতে পারেনি মানুষ। কিন্তু সেই অর্থে আওয়ামী লীগের সমালোচনা, আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বলছেন না, যেটা এনসিপি খুব বলছে, জামাত ইসলামী বলছে। এ থেকে এবং আওয়ামী লীগ সভাপতি, আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের মুখ থেকেও আমরা যেগুলো আমরা দেখতে পাই ভিজুয়াল মিডিয়ায়, ওভাবে সমালোচনা মুখের কথা এখন আর দেখি না। তাতে করে অনেকের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি কি তলে তলে কোনো সমঝোতা হচ্ছে কিনা। তলে তলে সমঝোতা হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তার কারণ হচ্ছে সমঝোতাটা হতেই হবে। যদি তারা জামায়াত বা অন্য কোনো শক্তিকে রুখতে চান, সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগকে একত্রে আসতেই হবে, যেমন তারা অতীতে এসেছে। এবং আপনি যদি দেখেন আওয়ামী লীগ যে প্রেস কনফারেন্স যেগুলো সমালোচিত হচ্ছে, তাতে কোথাও বিএনপি নেতৃত্বের কোনো সমালোচনা কেউ করেন, এমনকি শেখ হাসিনাও করছেন না। তিনি গোটা টার্গেটটা করেছেন ইউনূসকে। ইউনূস একটা অবৈধ সরকার, এটাই বারবার তিনি বলছেন। এবং এইটাতে কিন্তু বিএনপির কোনো আপত্তি কিছু নেই। এটা আপত্তি থাকতে পারে জামায়াত এবং এনসিপি যারা ইউনূসকে নিয়ে এসছেন, কিন্তু বিএনপি ইউনূসকে নিয়ে আসেননি, এটা ঘটনা। বিএনপি চেয়েছিল একটা আওয়ামী লীগ যেন ময়দানে না থাকে এবং তারা খুব সসম্মানে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেন। আমার ধারণা বিএনপি হয়তো বুঝতে পারছেন যে তাদের ক্ষমতায় আসার পথে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যে প্রতিবন্ধকতা তৈরি করছে জামায়াত এবং এনসিপি। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য করে দেখবেন না আওয়ামী লীগ, না জামায়াত, না বিএনপি কেউই পরস্পরের সমালোচনাটা কম করছেন না, রাজা অনেকটা আমি বলবো যে কমিয়ে দিয়েছেন সমালোচনাটা। এটা ভবিষ্যতে কোনো রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু এটা ঘটনা একটা ইঙ্গিত দিচ্ছে বলে বলা যেতে পারে পর্যালোচনার দিক থেকে।
দাদা, আপনার চোখে কি বাংলাদেশে আমরা যখন আলাপ করি মাঠে মাঠে ময়দানে, আমরা প্রচুর ফিল্ডে কাজ করি, ঘুরি, অনেক এই প্রশ্নটা উঠে যে নির্বাচনটা কি মেটিকুলাস ডিজাইনে হচ্ছে কিনা? আমেরিকা তো ওপেন সমর্থন জানাচ্ছে একটা দলকে। আপনারা যে বিশ্লেষণ করেন দূর থেকে, আমি বলবো যে আপনাদের চোখে, দূরের চোখে বাংলাদেশের ইলেকশনটা কি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ফেয়ার ট্র্যাকে আছে, একটা আনন্দ ঘন সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে? না, যদি কখনোই না। একজন বিদেশির চোখে এটা দেখতে চাই। পশ্চিমা শক্তি যেটা চাইছেন সেই আলোকেই নির্বাচনটা হবে, এবং সেই নির্বাচনে কিন্তু আমার খুব সন্দেহ আছে যে বিএনপি কতটা জায়গা পাবে। আমার নিজের ধারণা, যেটা দেখে মনে হচ্ছে যে তারা কিন্তু চান এই যারা আন্দোলন করেছেন তারাই যাতে ক্ষমতায় আসে। ফলে যারা আন্দোলন করেছে তারা যদি ক্ষমতার বাইরে যান তাহলে সেটা হওয়া সম্ভব না। এবং আমার কাছে মনে হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত দেখলাম যে তিনি মন্তব্য করেছেন, যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে আমেরিকা কাজ করবে। কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি দীর্ঘদিন আছেন বাংলাদেশে, তিনি কিন্তু স্পষ্ট ভাবে ভারতীয় এখানে ভারতে এসেছিলেন তার কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন তাদের পছন্দ অনেকটা বেশি জামায়াত। কারণ জামায়াত হচ্ছে একটা ক্যাডারলেস পার্টি। তাদের জামায়াতের আমির যা বলবে সবাই সেটা শুনবে। বিএনপির ক্ষেত্রে কনস্টিটিউয়েন্সি একটা প্রবলেম আছে, রাজনৈতিক দল। ফলে কিন্তু তারা যেটা চাইবেন সেটাই যে হবে এমন কিন্তু নয়। তারা ৭১ও চেয়েছিলেন, হয়নি। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই সময় আমি আগামী দিনে দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগকে এক মঞ্চে আসতে হতে পারে। আমি সারাকুক প্রসঙ্গটা আরেকটু বিস্তারিত করতে চাই। তাহলে উনি কি ইন্ডিয়া যে ট্যুর করেছেন সেটা কি তিনি ইন্ডিয়াকেও এরকম কোনো কিছু কনভিন্স করার জন্য? আপনি সরাসরি বলছেন যে তারা ইন্ডিয়ার কিছু থিঙ্ক ট্যাঙ্ক, ইন্ডিয়ার কিছু সাংবাদিককে আহ্বান করেছিলেন, তিনি দেখা করতে চেয়েছিলেন। ভারত সরকার তার সঙ্গে দেখা করবেন না, এই কারণেই করবেন না যে তিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত। বাংলাদেশে যেটা করতে পারেন তিনি গিয়ে বাংলাদেশের আমেরিকান রাষ্ট্রদূত চিফ জাস্টিসের সঙ্গে দেখা করতে পারেন। ভারতে অ্যালাউই করা হবে না, অ্যালাউই করা হবে না। যদি তিনি দেখা করতে চান প্রথমত রিফিউজ করা হবে। আর তিনি যদি এসে দেখা করেন পরের দিন বলা হবে আপনি দয়া করে নিজের দেশে ফিরে যান। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, সেখানে তারা এই ধরনের রাষ্ট্রকে ভয় পান, ফলে তারা এই ধরনের কোনো সাহস নিত। শেখ হাসিনার সময় ওটা ঘটেছে। শেখ হাসিনা সরকারও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, আমি তখনও বলতাম এটা ভারতে যদি হতো, ভারতে বলা হতো ইউ আর পার্সোনাল নন গ্রাটা, ইউ হ্যাভ টু লিভ ইন্ডিয়া, ইউ হ্যাভ টু লিভ। কিন্তু সেটা তখন হাসিনাও সরকারও করেননি এবং এখনো কেউ করছে না। কিন্তু আমার মনে হয় তিনি যে এখানে সে দেখা করতে চেয়েছিলেন, কথা বলেছে, তিনি চেয়েছিলেন, তিনি বোঝাতে চেয়েছিলেন জামায়াত এখন অনেক পরিশীলিত জামায়াত, সেই আগের জামায়াত নয়। তার গোটা ব্রিফিং এর পাল্লা ভারী ছিল জামায়াতের দিকে। ফলে সেই কারণে আমার যেটা মনে হচ্ছে সারাকুক ভারতটা অন্য বিষয়। তাদের এখনো না মনে হয় যে ঔপনিবেশিক মানসিকতা। তারা মনে করেন এই উপমহাদেশে তারা কিন্তু রাজত্ব করতেন, এটা ২৫০ বছর আগে। তারা কিন্তু ভুলে গেছেন এখন কিন্তু প্রত্যেকটা দেশ স্বাধীন। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ সেটা বুঝতে পারে না যে তারা স্বাধীন। তাদের স্বাধীনতা তাদের পায়ে উৎসর্গ করে দেন। তাদের চিফ জাস্টিস দেখা করতে রাজি হন, ভারতের চিফ জাস্টিস দেখা করতে রাজি হতেন না। এইটাই তফাৎ। যে কারণে ভারতে গণতন্ত্র শক্তিশালী, যে কারণে ভারতে কোন সরকার আজ পর্যন্ত ব্যালট ছাড়া অন্য কোনো মাধ্যমে উৎখাত হয়। প্রত্যেক প্রধানমন্ত্রী হেরেছেন জওহরলাল নেহরু ছাড়া। আপনি যাকে খুশি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করতেই পারি, নাও করতে পারি, কিন্তু সেটা ভারতের মানুষ তার ব্যালটের মাধ্যমে সেটা প্রতিবাদ। ব্যালটটা সেটা কিভাবে, কিন্তু অন্য কোনো কেউ এসে ইউনুস এসে প্যারিসে বসেছিলেন অলিম্পিক করতে, তাকে কেউ চাইলো আর তিনি এসে বসে পড়লেন। তিনি অবশ্য মেটিকুলার ডিজাইনটা তিনি ভুল বলেছেন, মেটিকুলার ডিজাইনটা তার, তিনি নিজে করেন, তিনি শপথ, এই জন্য তাকে স্যালুট জানায়, তিনি শপথ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি শপথ এবং তিনি আমেরিকার সাহায্য করেছেন।
দাদা, আপনার বিশ্লেষণ এবং তথ্য অবশ্যই খুবই গুরুত্বের সাথে নিতে হয় আমাদেরকে। আপনি যেটা বলছেন এটা যদি হয়, বাংলাদেশে দুইটা পড়ার শক্তি, এবং তারা আমেরিকা বাংলাদেশে অনেক বেশি শক্তিশালী এখন, এবং তারা একটা গভর্নমেন্ট চেঞ্জ করেছে, তাদের প্রচুর ইনভেস্টমেন্ট, আরো অনেক কিছু পেতে যাচ্ছে। সেই শক্তিটা যদি চায়, সাথে যদি ব্রিটেন যুক্ত হয়, তাহলে যেটা ধারণা ছিল 5 আগস্টের পরে বিএনপির জয় জয়কার, আপনি বলেছেনও যে বিএনপির জন্য এত সহজ হবে না, তাহলে তো একরকম বলা যায় যে পরাশক্তিরা সারা ওয়ার্ল্ডেই তো তারা খেলা করছে। এটার কি প্রতিফলন আসতে পারে সামনে? তারা তো চেষ্টা করছে, তারা তো খেলা করছেই, তারা তো খেলা করছে। যেখানে অনেক খনিজ সম্পদ, যেখানে যে সমস্ত জায়গায় অত্যন্ত বেশি, সেই জায়গায় এই পশ্চিমা শক্তিগুলো দখল করার একটা চেষ্টা করে, এবং সেখানে তাদের পছন্দের সরকার বসানোর চেষ্টা করে, যাতে তাদের স্বার্থ যাতে রূপায়িত হয়, বাস্তবায়িত হয়। ফলে সেই চেষ্টাটা বাংলাদেশে করছে না। বাংলাদেশের মধ্যে ছোট রাষ্ট্র, তাদের খুব সহজভাবে বোঝানো যায়, ভুল বোঝানো যায়। এই ছোট, আপনি যদি লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীতে ছোট রাষ্ট্রের ক্ষেত্রেই কিন্তু এই পশ্চিমা শক্তিগুলো সফল। ভারতের ক্ষেত্রে কিন্তু কোনোদিন সফল হতে পারবে কিনা আমার সন্দেহ আছে, সফল হবে না। কিন্তু বাংলাদেশে সফল হবে, নেপালে সফল হতে পারেন, শ্রীলঙ্কায় সফল হতে পারেন, আফগানিস্তানে সফল হতে পারেন, কিন্তু কখনোই ভারতে সফল হওয়া সম্ভব নয়। ভারতের কাছে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শিকড় এত মজবুত যে খুব সহজে এটাকে কিন্তু উৎখাত করা সম্ভব নয়, যেটা অন্য দেশে সম্ভব। তাহলে আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে একমত যে এটা ঘটনা, যে তারা বাংলাদেশকে তাদের স্বার্থ অনুযায়ী চলতে তারা দিতে চান, যেটা পুতুল সরকার ছিল সেটা ঘটনা। তার নির্বাচনের মাধ্যমেও একটা তথাকথিত সপট নির্বাচন, তার মাধ্যমে একটা পুতুল সরকার চান। দাদা, আমি আরেকটা প্রসঙ্গ যেতে চাই। আমরা যখন এই এই বিষয়টা পরিষ্কার যে আমেরিকা এবং ইংল্যান্ড তারা হচ্ছে জামাত ইসলামীকে চায়, অনেকটাই পরিষ্কার। ওয়াশিংটন পোস্ট এটা একদম চোখে আয়না, মানে একদম খুলে দেখিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এটাও জানি যে ভারত জামাত ইসলামের সঙ্গে কমফোর্টেবল না, তারা তুলনামূলক এখন এই দুইয়ের মধ্যে বিএনপির সঙ্গে কমফোর্টেবল। তাহলে আমরা বলছি যে এই আলামত গুলো কি ভারত বনাম আমেরিকা বাংলাদেশ ব্যাটেলফিল্ড যদি ধরি, এটা একটা মৌন যুদ্ধ চলছে এরকম? তা হতেই পারে। আপনি দেখবেন আজকেই তো ভারতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে, তার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, ঘোষণা করা হয়েছে, এবং সিকিউরিটি সংক্রান্ত চুক্তি হয়েছে। ফলে ইউরোপ তারাও কিন্তু ব্যতিব্যস্ত আমেরিকা ট্রাম্পের খামখেয়ালি করা নিয়ে। ফলে তারাও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখছেন, এবং সম্পর্ক যেটা আজকে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল তাদের বৈঠকে, সেইগুলো আজকে ঘোষণা হয়েছে। আপনি যেটা বলছেন যে আমেরিকা চায় অনেক কিছু করতে, আমেরিকা সবসময় যে সফল হয় তা কিন্তু নয়। সফল 71-এও হয়নি, সফল আজ হবে বলেও মনে হয়। তাই আপনি সেরকমই মনে করছেন যে তাহলে কি ভারতও কোনো আমি ভূমিকা রাখছে? নিশ্চিত, শুধু ভারতীয় নয়, আমি মনে করি বাংলাদেশের মানুষ অনেক প্রজ্ঞা, এবং তাদের প্রজ্ঞা এবং বুদ্ধি অনেক বেশি রয়েছে। তারা জানেন তাদের ভালো মন্দ, তাদেরকে ভুল বোঝানো হতে পারে, কণ্ঠরোধ করা হতে পারে, কিন্তু একদিন না একদিন তারা কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেই দিন ভারত তার পাশে থাকে, এই বিষয়ে কোনো আমরা সন্দেহ কি নেই। এমন বলবো যে এক সময় শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, তারা ভারতের যেই শেল্টারটা পেয়েছে, ভারতের কাছে যে প্রশ্রয়টা পেয়েছে, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, এবার বিএনপি সেটা দেখতে যাচ্ছে। না, ইউনুসের মতো শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে না, সেটা ভারতের লক্ষ্য নয়। ভারত চাইছে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই হোক। দুর্ভাগ্যজনক ভাবে বিএনপি পিছিয়ে পড়ছে ক্রমশ, এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে উগ্রবাদী দক্ষিণপন্থী শক্তি আরো বেশি শক্তিশালী হচ্ছে। এখন এক সময় বলা হতো যে এখন আওয়ামী লীগ ময়দানে নেই, যেটা জয়শঙ্কর বলেছেন যে কমন সেন্সের মাধ্যমে দেখতে হবে বাংলাদেশকে। কমন সেন্স হচ্ছে বিএনপি হচ্ছে প্রধান রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসাটা অনেক বেশি ভারতের পক্ষে গ্রহণযোগ্য। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আমরা মনে করছি যে একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। কোনোটাই কিন্তু, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 হয় না, 0 হয় অথবা 6 হয়, 4 কখনোই হয় না, এমন একটা রাষ্ট্র। ফলে এই ব্যাপারে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সবশেষ দাদা আপনার দৃষ্টি আকর্ষণ করবো, বাংলাদেশে
একটি ভারতের অর্থনৈতিক জোন হওয়ার কথা ছিল চট্টগ্রামের কাছে মিশরে, সেটা এই চুক্তিটা ইউনূস সরকার সেটা ক্যান্সেল করেছে, চুক্তি বাতিল করেছে। এবং তারা আমি একই সঙ্গে দুইটা ইস্যু টানছি, এবং সেখানে অন্য একটি বাংলাদেশের মানে আর্মস ম্যানুফ্যাকচার এই টাইপের একটা জোন হবে। কিভাবে আদানি চুক্তি নিয়ে কথা এসছে, আদানি বিদ্যুৎ চুক্তি, যে বছর 6,000 কোটি টাকা লস হয়, সেটা সালিসি বৈঠক টৈঠক করে এটা বাতিল করা যায় কিনা, এবং এটা করলে পরে কি ধরনের এফেক্ট হবে, সেগুলো গভর্নমেন্টের লোকজন বলছেন। এই দুইটা বিষয় আপনি কিভাবে দেখেন? না, প্রথম কথা আমি বলবো, আদানি বিদ্যুৎ তারা বাতিল করতেই পারেন, সেটা কোনো তাদের সার্বভৌম অধিকার আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে তার ফলে কি আপনি পূর্ণিয়া এই আজকে রাত্রে যে শো করছেন এটা করতে পারবেন? বাংলাদেশ তো বিদ্যুৎ উদ্বৃত্ত কোনো রাষ্ট্র নয়, বিদ্যুৎ সেখানে হচ্ছে ডেফিসিট একটা রাষ্ট্র। আদানি বিদ্যুৎ দিয়েছেন কারণ বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন ছিল বলে। আপনি সেটা ডিল করেছেন হয়তো বেশি দাম কম দাম, আমি বিতর্কে যাচ্ছি না, সেটা বাণিজ্যিক বিষয়। কিন্তু পয়েন্ট হচ্ছে সেই বিদ্যুৎটা আপনি যদি বন্ধ করেন, কিভাবে বন্ধ করবেন আমি সেটাও জানি না, টেকনিক্যালিটিটা বিষয়ে এরা অভিজ্ঞ কিনা আমি তাও জানি না। আপনি চাইলে একটা গ্রিড থেকে বিদ্যুৎ বন্ধ করতে পারেন না, এবং বিদ্যুৎ বন্ধ করা যায় না। সেই কারণেই আদানি যদি চান যে বিদ্যুৎ বন্ধ করে দেবেন, সেটাও করা সম্ভব না যতক্ষণ না তিনি বিকল্প কোনো বায়ার পাচ্ছেন। ফলে বিদ্যুৎটা চলতেই থাকবে, তারা তাদের প্রাপ্য মাসুল দিক বা না দিক। কিন্তু এইগুলো হচ্ছে ভোটের আগে একটা প্রচার, আর কিছু নয়, বাবের ঘরে চুরি। এবং কোনো সম্ভবই নয় এই সমস্ত আজে বাজে কথা। বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করছেন, ভুল বোঝাচ্ছেন, আর বাংলাদেশের মানুষ ভুল বুঝছেন। আদানির বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে কাল থেকে তো আর কোনো, মানে অনেক জায়গাতেই বাংলাদেশের যে বিদ্যুৎ ডেফিসিট, বাংলাদেশের যে নিজস্ব কোনো পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো খুবই সামান্য, ছোটখাটো তারা বিদ্যুৎ করে, সবটাই তো ভারত থেকে দেওয়া 1200 মেগাওয়াট, তাই না? তো 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে ভারত বিরোধী কথা বলেন, সেটা অন্য বিষয়। যাই হোক, সেটা বলুন, সেটা আমরা জানি যে যেগুলো কোনো বিষয় নয়। কিন্তু আপনি যেটা বাকি প্রশ্নটা করলেন, যে সেটা হচ্ছে যে সরি, আপনি আরেকবার রিপিট করুন। ইকোনমি জোন হওয়ার ভারতের ওই যে আর্থিক না, আপনি শেখ হাসিনার সময় থাকাকালীনও শেখ হাসিনা যে এসিজেড তৈরি করেছিলেন, তাতেও কিন্তু অনেক ভারতীয় উদ্যোগপতিরা কেউ কিন্তু যাননি, শেখ হাসিনার সময়ও যাননি। তার একটা বড় কারণ ছিল যে শেখ হাসিনার সরকারের সময়ের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা, এগ্রিমেন্টটা হয়নি, এগ্রিমেন্টটা আলোচনা শুরু হয়েছে। ওই এগ্রিমেন্টটা না হলে কোনো ভারতীয় পুঁজিপতির পক্ষে লগ্নি করাটা সম্ভব, কারণ তাকে একটা নিশ্চয়তা পেতে হবে তো, যে পুঁজিপতি লগ্নি করবেন, সেই লগ্নির তিনি মুনাফা কি পাবেন। এবং সেই বিষয়টা ওই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হওয়ার কথা ছিল, যেটাকে বলা হতো কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এই কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আমাদের হিসাব ছিল বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু ট্রেড ডেফিসিট ভারতের সঙ্গে অনেক কমে যেত, 200% ট্রেড কিন্তু বেড়ে যেত। রাজনৈতিক কারণে বা ভারত বিরোধিতার কারণে এগুলোকে বাধা তৈরি করা হয়েছে, দুর্ভাগ্য সেটা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি বলছি যে এই ট্রেডের বিষয়টা আপনি যেটা বলছেন, যে ওটা এই কারণেই তারা বন্ধ করেছেন যেহেতু কোনো বিনিয়োগ তো আসেইনি ভারতে, আর বাতিল কি করছেন? বাতিল করার তো কোনো প্রয়োজন নেই, কারণ কেউ তো আসেনি বিনিয়োগ করতে, যে ওখানে বিনিয়োগ করতে আসেননি তার বড় কারণ ছিল ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়, সেপা যেটাকে বলা হয়, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেটা হয়নি। সেটা আলোচনা তো এখন তো প্রশ্নই ওঠে না। আগামী দিনে তো গঙ্গা চুক্তিও হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে একজনের, আমরা আসলে দুর্ভাগ্যের জাতি, আমরা বাংলাদেশের মানুষ। বলছেন যে গৌতমদার কাছে একটা প্রশ্ন আছে, ভারতে কি সরকার পালিয়ে গেলে, মানে কোন একটা সরকার যদি চলে যায়, তার সাথে সাথে মন্ত্রী, এমপি, আইজিপি, ডিআইজি, এসপি, আর্মি জেনারেল, সেন্ট্রাল ব্যাংক গভর্নর, এমনকি মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। উনি আসলে একটু আফসোস করে বলছেন যে আমাদের বাংলাদেশে এটা বরাবরই, বাংলাদেশে বিএনপি গেলে পরে বিএনপির সময়ে যারা এইসব পদে থাকে সবাই পালায়,
আওয়ামী লীগ বিদায় হলে পরে সবাই পালায়। এই ট্রেনটাই বোধহয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ ট্রেন হয়ে গেছে। গৌতম দা নমস্কার। ভিসা প্রক্রিয়া সহজ করার কোনো খোঁজ আপনার কাছে আছে কিনা? অবশ্যই বাংলাদেশের মানুষের সাধারণের আগ্রহ, এই যে রাজনীতির গ্যারাকলে পড়ে সাধারণ মানুষের এই দুর্ভোগ। না, আমি আপনাদের ওই তথাকথিত একটা কৃত্রিম নির্বাচন হয় কি হয় না, তারপরে ভারত সরকার, একটা সরকার তো আসবে, তার সঙ্গে এই বিষয়টা আলোচনা হবে। তখন আপাতত নির্বাচন বলতে কোনো ভিসা প্রক্রিয়া সরল হওয়ার কোনো দেখছি না আমি। আপনি দেখেছেন যে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট থেকে 9 জন ইঞ্জিনিয়ার, আপনি কি জানেন যে ইঞ্জিনিয়াররা তারা যেতে চেয়েছিল একটাই কারণে, যখন একটা সমস্যা দেখা দিয়েছিল তখন তাদের ভিসা দেওয়া হচ্ছিল 7 দিন 10 দিন বাদে। তারা তখন বাংলাদেশ মিশনের ভারতীয় হাই কমিশনকে, বাংলাদেশে যে রয়েছে হাই কমিশন, তাদেরকে বলেন দেখুন এটা কিন্তু আগামীকালের মধ্যে ঠিক করা দরকার, এরকম এটা টেকনিক্যাল বিষয়, এটা ইঞ্জিনিয়ারিং বিষয়, আপনি আমাকে 7-10 দিন অপেক্ষা করাতে পারেন না। কিন্তু তাদের তখন জানতে পেরে, তখন বুঝতে পেরে রাতারাতি হাই কমিশনার তার মানে বিষয়টাকে এগিয়ে এনে 20 তারিখ করে দেন, যেটা 27 তারিখ হওয়ার কথা ছিল। তারা পৌঁছেছিলেন, সেখানে গিয়েছিলেন, সেই মেরামতির কাজ করতেই গিয়েছিলেন, কিন্তু তারা গিয়ে তাদের যে অভিজ্ঞতা, সেই কারণে তাদের দ্রুত তাদের সেখান থেকে ফিরে আসতে হয়েছে। এটা তো বাংলাদেশ সরকার জবাব দেবে, কেন ভারতীয় 9 জন ইঞ্জিনিয়ার তারা ভারত থেকে গিয়ে রাতারাতি কেন, আবার তার সঙ্গে আরো কেউ তারা কেন ফিরে এলো। ফলে ওই প্ল্যান্টটা যদি বসে যায়, তারা কিন্তু ইউনূসের পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া মুশকিল হয়ে যাবে, কারণ বিদ্যুৎ থাকবে না। তো এটা ভাবা দরকার, জানা দরকার। বাংলাদেশের সাংবাদিকরা এই বিষয়ে আলোকপাত করলে আপনাকে জানতে পারবো। হ্যাঁ, আমাদেরও জানার আগ্রহ যে কেন তারা চলে গেল। আমরা এটা আমাদের পত্রপত্রে আমরা শুধু দেখেছি যে 9 জন হঠাৎ করে চলে গেছে, কিন্তু কেন চলে গেছে এবং অনেকটা মনে হয়েছে তারা পালিয়ে গেছে। সকালে নাস্তার টেবিলে ওনাদেরকে কাউন্ট করে পাওয়া যায়নি। একদম একদম, যেরকম করে বহু নেতা, আওয়ামী লীগের নেতা নেত্রী পালিয়েছেন, সেইভাবেই ভারতীয় ইঞ্জিনিয়াররা পালিয়েছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আচ্ছা, এবং কেউ চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যে ভোটের আগে বাংলাদেশ একটা বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়ুক, তাদের ভারত বিরোধী প্রচারটাকে আরো তুঙ্গে আনা যায়। এটা একটা ষড়যন্ত্রের অংশ বলেই আমার মনে হয়। দাদা অনেক অনেক ধন্যবাদ। এই গভীর রাতে আপনি কষ্ট করে সময় দিয়েছেন। বইমেলা চলছে, আবারও বলে মনে করে দিই আপনার 2টি বই এসছে। আপনি এই বই 2টির সম্পূর্ণ সফলতা কামনা করে, মঙ্গল কামনা করে আপনার সুস্বাস্থ্য কামনা করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।